স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক এবং চলচ্চিত্রকার সত্যজিৎ রায় লেখা ছোট গল্প অনাথ বাবুর ভয়। গল্পটি শুরু করার আগে জানিয়ে দেই, আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের অফিসে চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম ছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওয়া ছুটি আর দিস্তাখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন, তার অবশ্যই একটা কারণ আছে। ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি আছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আমিও যেতাম, কিন্তু আমার এদিকে ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো রকম অসুবিধা হবে না। আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ওই বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেটেখাটো মানুষটি, বছর 50 আন্দাজ বয়স, মাঝখানে টেরি কাটা কাঁচা পাকা চুল, চোখের চাহানি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোকে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজেগুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতেই পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুশি হয়ে গেল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়োশীদের উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও চিলেকোঠাটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা, তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে না এখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলেই গিয়েছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকাবাবু, এই তো কুণ্ডুবাবুর দোকান, 5 মিনিটের পথ, সেখানে গেলেই পাবেন বিলেট। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে 5-7টি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছে, আরে বাপু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা, আর 30 বছর হয়ে গেল বলে কি সব মন থেকে মুছে গেল? এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়, আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিলেন আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশের দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি 1 প্যাকেট 7 o'clock কিনে আরো 2-1টা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলেই চললেন, একটু ভেবেই দেখুন, আমারই তো বন্ধু আমার সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরের দিন ফেরে না, শেষটায় আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর আরো 3-4 জন কে ছিল ঠিক মনে নেই, গেলাম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছে। তার চোখে চাওয়া দৃষ্টি কড়ি কাঠের দিকে। আর সে দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলাম, তাতে ভূত ছাড়া আর কি ভাববো বলুন?
গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। আপনারই বলুন, এখন কি বলবেন? আরও মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা এই যে রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটা 200 বছর পুরানো ভগ্নপ্রায় জমিদার প্রাসাদ আছে। সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণে একটা ঘর আছে। সেই ঘরে কিনা অনেককালের পুরনো একটা ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে, বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির আছে। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাহিরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? আমি বললাম, তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয়? কি ভূত? হ্যাঁ। ব্যাপারটা কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো আজ অবধি একটাও মিট করলাম না। তাই ঠিক। অনাথবাবু একটু হেসে বললেন, একবার দেখে আসবেন নাকি? কি? বাড়িটা দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো না, বড় জোর মাইল খানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়াশিবের মন্দির ছাড়িয়ে ডান হাতে রাস্তায় ঘুরে পোয়াটাক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগলো। আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্নপ্রায় নহবতখানা। ফটকের ভেতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটা অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়। কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়ছে তার শেওলাবৃত দেয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না? আপনার মানে উত্তর পশ্চিমের সেই ঘর, যে ঘরে? হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এইসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধ হয় আমার মনের ভাবনা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো এই বাড়িটা। বটে? আগে হ্যাঁ, ওই যে ভূতের বাড়ি। আমি কলকাতা থাকতে সেই খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন। আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কিরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি, ব্যস্ত হবেন না, আমার কাজটা সম্বন্ধিত বলা হয়নি এখন আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এই ব্যাপারটা নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়্যারওয়ালফ, বুডিজম ইত্যাদি যা আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এইসব বই পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়েও লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতে সব নাম করা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ, তবে এইটুকু বলতে পারি যে এই দেশে এই ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যা বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একেবারেই মনে হয়নি।
বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত ৩০০ ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেসব কিরকম জায়গা জানেন? এই ধরুন জবলপুর, কার্সিয়াং, চেরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আরও কত চাই। ৫৬টা ডাকবাংলো আর কম করে ৩০টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছি মধ্যে অন্তত ৫০খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না, ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাসে ত্রিচিনপল্লীতে ১৫০ বছরের পুরাতন একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল। কিরকম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই। যতবারই মোমবাতি ধরাবো বলে দেয়াশলি জ্বালাচ্ছি, ততবারই কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় ১৩টা কাঠি নষ্ট করার পর বাতিটা জ্বলল এবং আলো জ্বলার সঙ্গে সঙ্গেই ভূত বাবা যে সেই যে গেলেন আর এলেন না। একবার কলকাতার ঝামাপুকুরে এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রি নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাজটা একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটা চুলও নেই। একেবারে মসৃণ মাথা জোড়া টাক। এ কি আমারই মাথা, না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি? কিন্তু মশাই, কামড়টা তো আমি খেয়েছি। টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্র নেই। আমার যে চুল সে চুলই আছে আমার মাথায়। ব্যাস, এই দুটি ছাড়া আর আমার কোনো ভূতের অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও হয়নি। তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের ওই বাড়িটার কথার উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব। অনাথবাবুর কথা শুনতে শুনতে যে কখন বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল আমার ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ ৫:৩১ সূর্যাস্ত। এখন ৫:15 বাজে। চলুন রোদ থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা বোধ হয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তিই করলাম না, বরঞ্চ বাড়ির ভিতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য একটা বেশ আগ্রহ পাচ্ছিলাম। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির। ১০০-১৫০ বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, কত কথা এইখানে হয়েছে তার কোনো চিহ্ন আজ নেই। উঠোনের ৩ দিকে বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একটা ভাঙা পালকি পড়ে রয়েছে এবং পালকিটি ছড়িয়ে হাত ১০ গিয়েই দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটা টর্চ বার করে জ্বালতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের পুচ্ছ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর, ওটাই উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি হলো একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটিও উধাও। পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটা ভেড়ানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তপর্ণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণেই আমার কাঁটা ছমছম করে উঠছিল। কিন্তু ঘরের ভেতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া 4খানেই রয়েছে, উপরের তক্তাটা নেই। টেবিলের পাশে জানলার দিকে একটা আরাম কেতারা।
অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ তার একটি হাতল বসার জায়গার বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটা টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটাই ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটা খাঁজ কাটা বন্দুক রাখার তাক, একটা নলবিহীন কড়কড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করছেন। প্রায় মিনিট খানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ানোর গন্ধের মেশানো একটা গন্ধ। আমি বার দুয়েক বেশ জোরে নিঃশ্বাস টানলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনোই গন্ধ পেলাম না। তাই বললাম, কই, ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরো কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, বহা যাচ্ছে, এই গন্ধ আমার চেনা গন্ধ। এই বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কি না দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা সম্ভব না। চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এই ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলাম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি। তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার, ওগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলাম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেওয়ার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে আমার প্ল্যানের কথা বলবেন না যেন। এদের কথাবার্তা তো শুনলাম আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের, জানলে হয়তো বাধারাতা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে যে বললাম না, তাতে কিছু মনে করবেন না। এসব ব্যাপার একটু বুঝলেন তো, একা না হলে ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগুলো না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের 3 সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে 2 হাত ঢুকিয়ে 2টো বোতল বার করে আমাকে দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি করা তেল। শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর এই দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা স্যালাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির ভিতর চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতে ভরদাসকে বললাম আমার থার্মোফ্লাক্সে 2 জনের মতো চা ভরে দিতে। চা এলে পরে ফ্লাক্সটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে গিয়ে দেখি চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় যাব তাই ভাবছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূর্ব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা বনে বাজারে ঘুরেছে এই নিম ডালের খোঁজে। আমার আবার দাঁতনের অভ্যাস কিনা। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাঁধো বাঁধো ঠেকল। আমি বললাম, চা এনেছি, এখানে খাবেন না বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, কি খুব কৌতূহল হচ্ছে তাই না? আমি আমতামতা করে বললাম, হ্যাঁ মানে তা তো একটু হয়। বেশ, তবে বলছি শুনুন। গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে। এরপর অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন।
আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা বাজে। আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে। যাই হোক, দেখলাম কাছাকাছির মধ্যে কোনো সন্দেহজনক কিছুই নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা রয়েছে সেগুলো একটু দেখে নিলাম। জিনিসপত্র তো আর এতদিন ধরে পড়ে থাকার বিশেষ কথা নয়। একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটার কড়ি কাঠে গুটি চারেক ঝুলন্ত বাদুড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুড়গুলো আমায় দেখে নড়ল না, আমিও তাদের ডিস্টার্ব করলাম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটাতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ঝাড়ু এনেছিলাম, তাই দিয়ে প্রথমে আরাম কেতারাটিকে ঝেড়ে পুছে সাফ করলাম। কতদিনের ধুলো জমেছিল কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জানলা খুলে দিলাম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখলাম। তারপর টর্চ ও ফ্লাক্সটা মেঝেতে রেখে ওই বেত ছোড়া আরাম কেদারাতে শুয়ে পড়লাম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরও অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলাম না। আশ্বিন মাস, 5:30টায় সূর্য ডোবে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে গেছে, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতেই খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারবো না, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানেক ঘোরাঘুরি করে আবার জানলা দিয়ে বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল ঝিঝি ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সেই খেয়ালই থাকলো না। ঘুমটা ভাঙল একটা শব্দে, ঘড়ির শব্দ। টং 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 করে 12টা বাজল। মিঠে অথচ বেশ জোরালো আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও 2টা জিনিস লক্ষ্য করলাম। 1, আমি আরাম কেদারায় সত্যি খুব আরামে শুয়ে আছি। ছেঁড়াটা তো নেই, বরং উল্টো আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুজে দিয়ে গেছে। আর 2, আমার মাথার উপর একটা চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটা নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সে দড়িটার টান দিয়ে পাখাটা দুলিয়ে আমায় চমৎকার বাতাস করে দিচ্ছে। আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে গেছে, আর তার থেকে ভুরভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু এইটুকু বলে একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে। আপনার রাতটা তাহলে বেশ মোটামুটি ভালোই আরামে কেটেছে, তাই না? আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে কি সত্যিই আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূতকে আপনি দেখেননি? অনাথবাবু আমার দিকে আবার চাইলেন। এবার কিন্তু আর ঠোঁটের কোণে সেই হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধহয়। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না। চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটাই কথা বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সতীশবাবু, কোনোদিনও না। সেই শখ মিটে গেছে।
বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে দেখলাম, সেরকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেড়ানো ছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের ভেতরে ঢুকলাম। তারপর দুপায়ে গিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেয়ে গেল। বুট জুতো পরা ও কে পড়ে আছে মেঝেতে, আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি? আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যিস সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে, নইলে যে কি দশা হতো আপনার কে জানে। ওখানে গেছিলেন কোন আক্কেলে? আমি বললাম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু আমাকে বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু, কাল যে অতগুলো কথা বললাম সেসব বোধহয় কিছুই বিশ্বাস করেনি ভদ্রলোকটা। ভাগ্যিস আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে। দেখলেন তো ওর অবস্থা। হলধরের যা হয়েছিল এবারও ঠিক তাই। মোড়ে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবেই চাওয়া, সেই দৃষ্টি সেই কড়ি কাঠের দিকে। আমি মনে মনে বললাম, না, মোড়ে কাঠ নয়। মোড়ে কি হয়েছে অনাথবাবু তা আমি জানি। কালো সকালে যদি যাই, গেলেই দেখতে পাবো তাকে। গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসবেন তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।